আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমরা ছোটবেলায় পড়তাম বর্গি এলো দেশে। তা বর্গিরা তো আমরা তো চোখে দেখিনি, মোহাম্মদ ইউনূসকে দেখে সেই বর্গিদের কথা আমার মনে পড়ছে। বর্গিরা এসে যেমন আমাদের দেশটাকে লুটপাট করে একেবারে ছন্নছাড়া করে দিয়ে চলে যেত, এই 1.5 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেশের হাল ধরে 18 মাসে বাংলাদেশকে খোকলা করে দিয়েছেন। বাংলাদেশকে এত সস্তায় উনি বেচে দিয়েছেন, মাত্র $65 মিলিয়ন। আন্ডার হ্যান্ড ডিলিং কত হয়েছে তা বলতে পারবো না। এই সমস্ত দস্তাবেজ তুলসী গ্যাবার্ড সব ভারতবর্ষের কাছে পাঠিয়ে দিয়েছে। কারণ তুলসী গ্যাবার্ডের সঙ্গে কিন্তু ট্রাম্পের বনে না, এটা আমি আগেও আপনাদের বলেছিলাম। তুলসী গ্যাবার্ডকে কিন্তু সাইড লাইন করে দিয়েছে। তুলসী গ্যাবার্ড একটি মেয়েকে, আপনার কোন একটি টিভির নামটা ভুলে গেছি, আগে আপনাদের বলেছিলাম, সেখান থেকে একটি মেয়েকে ভাড়া করেছেন। তিনি গিয়ে ওই প্রেস কনফারেন্সে সমস্ত প্রেসিডেন্টের ওখানে তিনি সারাদিন বসে থাকেন, বসে যা যা প্রেস কনফারেন্স যে বলেন উনি টেপ করে নেন। তুলসী গ্যাবার্ডের রিপোর্ট পড়ার সময় নেই, উনি শুধু শুনে নেন। আর গোপন দস্তাবেজ সব ডিএনআই এর হাতে তো আসবেই। তো এখন এই সমস্ত দস্তাবেজ যেগুলো আমেরিকার সঙ্গে বাংলাদেশের হয়েছে, তার সব গোপন দস্তাবেজ ডিএনআই এর কাছে গেছে। ডিএনআই সেগুলো সমস্ত একদম ডিপ্লোম্যাটিক চ্যানেলে ভারতবর্ষের কাছে পৌঁছে দিয়েছে। যার জন্যই তিনি লিখেছিলেন 3-4 দিন আগে, ভারতবর্ষের উচিত আমাকে ধন্যবাদ জানানো। এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, সেটা আমি দেখিয়েওছিলাম। আপনারা যদি 4 দিন আগের ভিডিও শেষটা দেখেন তাহলে দেখবেন ওখানে দেওয়া আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস, তাকে আমি চিনলাম কি করে? আপনারা চিনতে পারেননি। আপনারা সব লিখেছেন স্যারের 1000 বছর হায়াত হোক, 100 বছর হায়াত হোক। তিনি যেদিনকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেবে, উনি যেদিনকে হুঙ্কারটা দিলেন 7 সিস্টার নিয়ে, সেদিনে আমি বুঝেছিলাম লোকটার মতলব কিন্তু ভালো নয়। কিন্তু আমি তখন কিছু করিনি। আমি 2-3 মাস ওয়েট করছিলাম। একটা মানুষকে জাজ করতে গেলে 2-3 মাস সময় লাগে। তো যেমন তারেক রহমানকে জাজ করতে গেলেও 2-3 মাস সময় লাগবে। আদৌ কি করে এটা বোঝা যায় তো প্রতিটা পদক্ষেপে। তারপরে বুঝলাম যে মানুষটা একেবারেই হচ্ছে গিয়ে ভারত বিরোধী এবং দেশকে বিক্রি করে দেওয়ার জন্য এসছে, এবং ধ্বংসলীলা একটা চালাবে। যেদিন থেকে এই লুট বাটপাড়ি, খুন জখম, দুর্নীতি হ্যান ত্যান শুরু হলো, এবং যেদিনকে পুলিশ জ্বালানো হলো, তারপরে দোষীদের আড়াল করার জন্য তিনি ইনডিমনিটি জারি করলেন। সেদিন আমি বুঝে গেলাম বাংলাদেশের কপালে অশেষ দুর্গতি আছে। ভারতবর্ষও বুঝে গেছিল, আমার পাশাপাশি ভারতবর্ষের মানুষও বুঝেছিল, সরকারও বুঝেছিল। সরকার আমার থেকে অনেক বেশি এগিয়ে ভাবে, আমি তো কিছুই জানি না, তারা অনেক বেশি এগিয়ে ভাবে। তো তখন থেকে একটা প্ল্যান তৈরি করা হয়, বিকল্প প্ল্যান, যেটা প্রথমবারের প্ল্যানটাকে ওই ট্রাম্প ভেস্তে দিয়েছিলেন 12 ফেব্রুয়ারির একটা বৈঠকে 2024-এ, যে ভারতবর্ষে ওই বাংলাদেশের সমস্ত ব্যাপারটা ভারতবর্ষ দেখবে বলে একটা ঢপবাজি করে দিয়েছিলেন। তো তারপরের থেকে উনি যা যা করেছেন সব বিতর্কিত। সংবিধান বিরোধী যত কাজকর্ম থাকে সব করেছেন। ওনার যে উপদেষ্টারা আছে, আমার কথাগুলো আপনারা মিলিয়ে দিন, পুরনো ভিডিও দেখবেন। আমি বলেছিলাম একটা ভিডিওতে যে এই যে আপনাদের আসিফ নজরুল, তিনি টেক্সাস এবং এতে অ্যারিজোনায় তিনি 2টি বাড়ি কিনেছেন, এবং তার স্ত্রী শিলা, খুব সম্ভবত শিলা আহমেদ তার স্ত্রী, তিনি সমস্ত এই কাজকর্মগুলো করতেন, এবং তারা টাকা রাখতেন সুইজারল্যান্ডের ব্যাংকে, তারা টাকা রাখতেন দুবাইতে। এই সমস্ত তথ্য আমাদের কাছে, সব আমাদের এজেন্সির কাছে আছে। সেই তখন ভিডিওতে বলেছিলাম।
আমি এও বলেছিলাম, আপনারা শুধু স্মরণ করিয়ে দিই, যে একদিন এদের অবস্থা খুব খারাপ হবে। ক্ষমতা আজ কারুর ছিল, কাল কারুর ছিল, আজ আমার কাছে আছে, পরশুদিন আরেকজনের কাছে চলে যাবে, তারপরের দিন আবার একজনের কাছে চলে যাবে। ক্ষমতা কিন্তু পরিবর্তনশীল। কিন্তু এনারা ধরে নিয়েছিলেন এনারা চিরকাল ক্ষমতায় অন্তত 50 বছর থাকবেন বলে এনারা ধরে নিয়েছিলেন। 50 নাও 25 তো থাকবেনই ধরে নিয়েছিলেন। তা মাৎসন্যায় বলতে যা বোঝায়, এরা মাৎসন্যায় করতে শুরু করে দিয়েছিলেন। মববাজি থেকে আরম্ভ করে, এখন মববাজি বলা যাবে না। আপনারা মব বলেন কেন? আমাদের ডাস্টবিন শফিক তিনি তো বলেছেন এটা প্রেশার গ্রুপ। এখন সে প্রেশার গ্রুপের ভয়ে তারা এখন দেশ ছাড়তে পারছেন না, এই ঘর ছাড়তে পারছেন না। সরকারি বাসভবন তারা দখল করে বসে আছেন। কিন্তু মোহাম্মদ ইউনূসের ব্যাপারে যেটাই বলেছিলেন না, তারেক রহমানের জন্য যমুনার ব্যবস্থা করা হচ্ছে, সেদিন আপনারা লিখেছিলেন সমস্ত ভুল খবর দেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওখানে যাননি। অনেকে আবার লিখেছিলেন আপনি সত্যি খবর দিয়েছিলেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওখানে গেছিলেন এবং সেই সময়তে ট্রান্সফরমার ব্লাস্ট হয়েছিল, আপনার খবরগুলো ঠিক। তো যারা উদ্দেশ্যমনোনীত ভাবে আমাকে বদনাম করার চেষ্টা করেন তারা দেশের শত্রুই বটে, কারণ তারা সত্যিটা প্রকাশ করতে দেয় না, মানুষকে ভুল বোঝায়, ভুল বুঝিয়ে আমাকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করে। কিন্তু আপনারা শুরু থেকে মনে করে দেখুন, আমি আপনাদের বলে এসেছি যে এই মানুষটা দেশটা ধ্বংস করতে এসছে, দেশের কিচ্ছু বাঁচবে না, দেশকে বেঁচে দেবে। আজকে এই সমস্ত চ্যাংড়া ছোকরাগুলো যারা উপদেষ্টা হয়েছিল, তার আগে তো সমন্বয়কের নাম ধরে এটা যে লুট তরাজ যে শুরু করেছিল, আমি একদিন বলেছিলাম পাবলিক একদিন এদের জামা কাপড় টেনে হিজড়ে ন্যাংটো করে রাস্তায় দৌড় করাবে। আজকে সেই অবস্থায় এসছে বলেই এনারা যারা বড় বড় লম্বা লম্বা বাকতাল্লা ছাড়তেন এত বড় বড় জিভ বার করে, তারা কিন্তু এখন বাসভবন থেকে বেরোতে চাইছেন না, সরকারি বাসভবন থেকে। নিরাপত্তার অভাব, কিসের এত নিরাপত্তার অভাব? আপনারা যদি দেশের মঙ্গলই করতেন তাহলে পরে নিরাপত্তার অভাব বোধ করতে হতো না। ওই শেখ হাসিনাকে তো নিরাপত্তার অভাব বোধ করতে হয়নি। আপনারা বলেছিলেন কি শেখ হাসিনা কোটি কোটি ডলার না লক্ষ লক্ষ ডলার বিদেশে পাচার করেছেন। 18 মাস আপনারা ক্ষমতায় ছিলেন, 18 মাসের মধ্যে আপনারা কিন্তু অনেক অধ্যাদেশ জারি করেছেন, কিন্তু শেখ হাসিনার চুরি নিয়ে, চুরির তদন্ত নিয়ে একটা অধ্যাদেশ কিন্তু জারি করেননি। আপনারা যেটা করেছেন সেটা হচ্ছে শেখ হাসিনাকে প্রথমবারে মারতে না পেরে আপনারা একটা ওই ট্রাইব্যুনাল করেছেন। সেই ট্রাইব্যুনালে তাজুল ইসলাম তিনি মহানায়ক হয়ে তিনি করলেন কি দুখানা তিনি পরপর মামলা দায়ের করলেন। একটা হচ্ছে দুর্নীতির মামলা, একটা হচ্ছে ফাঁসির আসামি মামলা, দুটি মামলা তিনি দায়ের করলেন। আমি বলেছিলাম এরা কেউ ছাড়া পাবে না, দেশ ছাড়তেও পারবে না, এরা দেশের মধ্যে থাকবে এবং এদের সব শেষ অবস্থা হবে ওই নির্জন কারাগার। আপনি দেখুন আমার সেই কথাগুলো মিলছে কিনা। আপনারা আমাকে যাই বলুন না কেন অস্বীকার করতে পারবেন না আমায় কখনোই যে আমি এগুলো বলিনি। আমার ভিডিও সমস্ত সাক্ষী রয়ে গেছে। আজ আমি বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ তারা বাংলাদেশেরই শত্রু, তারা বাংলাদেশের অরিজিনাল পরিস্থিতিটা তারা সাধারণ মানুষের কাছে বুঝতে দেয় না। তারা আমাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করে, তারা আমাকে গুজববাজ বলে একটা ট্যাগ মেরে দিয়েছে। এখন আমাকে অনেকে আনসাবস্ক্রাইব করে, অনেকে আবার সাবস্ক্রাইবও করেন, কিন্তু আমি কোনোদিনই বলি না যে আমায় সাবস্ক্রাইব করুন। যার পছন্দ হবে দেখবেন, যার পছন্দ হবে না দেখবেন, কিন্তু সত্য সত্যই থাকবে। আজকে দেখুন সত্য সেই প্রতিষ্ঠিত হচ্ছে। এখন কালকে খলিলুর রহমান আমাদের ভারতবর্ষে এসছেন, আজকে তার সঙ্গে সমস্ত মিটিং ফিটিং চলছে। এখন তারেক রহমানকে এখন সময় দেওয়া হচ্ছে, 6 মাস তো অ্যাটলিস্ট সময় দেওয়া হবেই। তো তার মধ্যে এই যত কালা চিঠা আছে না, সব যেমন আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গেছে, পৌঁছে দিয়েছে ভারত, তেমনি তার একটা করে কপি সমস্ত খলিলুর রহমানকে দিয়ে দেওয়া হয়েছে। এবং
যে যে সমস্ত আপনার এই উপদেষ্টা মন্ডলী এবং তার যে সাঙ্গপাঙ্গ যারা আছে, তারা যে পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন, শুধু উপদেষ্টা মন্ডলী কেন, নাহিদ ইসলাম, 26 অক্ষরের আসিফ ভুইয়া, 26 অক্ষরের নাম আমি উচ্চারণ মনেই রাখতে পারি না, তারপর সার্জিস আলম, হাসনাত, হান্নান, এরা সমস্ত কোটি কোটি টাকা নিয়েছে, কোটি কোটি টাকা নিয়েছে এরা। টোটাল যদি হিসেব আপনি করেন তাহলে একটা বিপুল পরিমাণ অর্থ 18 মাসে বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে বিদেশে। কিন্তু বিদেশের অর্থগুলো কিন্তু একটাও ভোগ করতে পারবেন না তারা। আমি আজকে আপনাদের বলে দিলাম, একটাও ভোগ করতে পারবেন না। সমস্ত অর্থ পরবর্তী সরকার যেই আসুক, এখন তো বর্তমানে তারেক রহমান আছেন, তিনি যদি কিছু না করেন তাহলে পরে তার পরবর্তী সরকার আসবে। এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, $65 মিলিয়ন আন্ডারহ্যান্ড ডিলিং কি হয়েছে আমি জানি না। যে ডকুমেন্টটা আমাদের কাছে এসছে এবং যে ডকুমেন্ট খলিলের হাতে তুলে দেওয়া হবে, সেটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে একটা পুরো বাক্স ভর্তি হয়ে যাবে। এদের কালা চিঠা এত, সমস্ত ডকুমেন্ট একদম কল্লুর মারফত ডিপ্লোম্যাটিক একটা বক্সে মুড়ে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে তারেক রহমানের কাছে। এবার দেখবো তারেক রহমান এই সব মানুষদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন। যদি ব্যবস্থা নেন তাহলে বোঝা যাবে তিনি বাংলাদেশের ভালো চান, আর যদি বাংলাদেশের ব্যাপারে যদি তিনি উদাসীন থাকেন তাহলে বোঝাই যাবে ওনার ভবিষ্যৎ কাজকর্ম কি হবে। কিন্তু দেশ তো খোকলা, দেশ চলবে কি করে? ওই যে 10টা পয়েন্ট লেখা হয়েছিল না, আমি আপনাদের বারবার বলি 10টা পয়েন্ট লেখা হয়েছিল, যার 1 নম্বরে ছিল শেখ হাসিনার নিঃশর্ত মামলাগুলোকে তুলে নেওয়া আর তাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া। ইনডিগনিটি যা দিয়েছে সেগুলো কোনোদিন দেখে না। আমি আগেও বলেছিলাম পরবর্তী সরকারের কোনো ইনডিগনিটি থাকবে না, ইনডিগনিটি চিরকালের জন্য থাকে না। তো এখন যে অবস্থা হয়েছে, চলবে কি করে দেশটা? আর আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী আপনার সমস্ত কিছু আমেরিকা থেকেই নিতে হবে, চাল, ডাল, গম, তেল, নুন, এমনকি পশু খাদ্য পর্যন্ত আপনাদের হাতে আর কিছু নেই মশাই। আপনাদের ধরে ধরে বেচে দিয়েছে, আপনাদের হাতে কিচ্ছু নেই। কিন্তু দেবে কি? দেবে আপনাকে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে আপনাকে কিছু লোন দেবে, এডিবি থেকে কিছু লোন দেবে। লোন তো লোন। এবার কি হবে? যখনই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে লোন নেবে তখনই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের লোক এসে বাংলাদেশে বসে যাবে, বসে আবার ট্যাক্স বাড়াবে। কিন্তু মানুষের তো রোজগার নেই। যারা কৃষি কাজ করে তারা এখন কৃষকের ওখানে মালটা তৈরি করে বেচবে কোথায়? আলু, বেগুন, পটল সবই তো ওখান থেকে আসবে, এখন দাম করে দেবে। আমরা বাংলাদেশে পুরো দাম করে দেবে আমেরিকা, বেচবেন কোথায়? সাধারণ চাষি যারা উৎপাদন করবেন বেচবেন কোথায়? তারা যা উৎপাদন মূল্য সেই উৎপাদন মূল্যও তারা পাবে না। আপনাদের গলা কাটার জন্য আমেরিকা বসে রয়েছে। আর আপনাদের মোহাম্মদ ইউনূস $65 মিলিয়ন এতে লোভে তিনি বর্গী হয়ে দেশটাকে বেচে দিয়েছেন। এবার যে কথায় আসছিলাম যে 10টা পয়েন্ট, তার 10 নম্বর পয়েন্টে আছে এই ওপরের 9টা পয়েন্ট যদি ঠিকঠাক চলে তাহলে 10 নম্বর পয়েন্টে যেটা আছে $20 বিলিয়ন ভারতবর্ষ দেবে বাংলাদেশকে সুদবিহীন অনুদান। ভালো করে শুনুন, সুদবিহীন অনুদান $20 বিলিয়ন দেবে দেশটাকে চালানোর জন্য। $20 বিলিয়ন ইজ নট এ জোক, ইটস এ বিগ মানি। ভারতবর্ষে কেউ যায় আসে না, $20 বিলিয়ন দিয়ে দেবে, পাশের দেশটা সুস্থ হোক। দুটো যদি রাজনৈতিক দল তাদের মধ্যে ভারসাম্য রেখে, আমাদের এখানেও যেমন কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে, অন্যান্য দল রয়েছে, ভারসাম্য রেখেই তো হচ্ছে। যদি সুস্থ গণতন্ত্র সৃষ্টি হয় তাহলে দেশটা এগোবে। সেখানে $20 বিলিয়ন যদি ভারত অনুদান দিয়ে দেয় তাহলে দেশ এগিয়ে যাবে। আর যদি তারেক রহমান না করতে পারেন তাহলে দেশে একটা অস্থির পরিস্থিতি হবে।
এবং সেক্ষেত্রে ভারতবর্ষ এমন একটা পরিস্থিতির সৃষ্টি করবে যে তারেক রহমানকে সব ছেড়ে চলে দিয়ে পালাতে হবে। আর তারেক রহমানের সামনে এখন আগে কুয়া পিছে খাড়ি। যদি আমেরিকাকে চটায় তাহলে আমেরিকা গলা টিপে একবারে মাদুরের মতো তুলে নিয়ে চলে যাবে, আর যদি আমেরিকার কথা শোনে তাহলে দেশের মানুষ তাকে তাড়া করবে। তার মানে কি হলো, আগে কুয়া পিছে খাড়ি। ওই আপনার একটা কথা বলেছিলাম না, যে এই অবস্থা থেকে একমাত্র বাঁচাতে পারে এবং একমাত্র বাঁচাতে পারে ভারত। সুতরাং ভারত বিরোধিতা করে লাভ নেই। ভারত আপনাদের বন্ধু, ভারতকে বন্ধুত্বের চোখে দেখুন, তাহলে পরে ভারতবর্ষ থেকে সাহায্য পাবেন। আর এই যত আপনার উপদেষ্টা কত টাকা চুরি করেছেন সে সমস্ত আমি এখনো হিসেব করে জানতে পারিনি, এখনো সেই সমস্ত হিসেব করে আমি আপনাদের সব জানিয়ে দেবো। আপনারা শুধু 14,000 কোটি টাকা দেখছেন আসিফ নজরুল মেরেছে, 14,000 কোটি টাকা। ক্রিপ্টোকারেন্সি 89 lakhs ক্রিপ্টোকারেন্সি নিয়েছেন, 89 লক্ষ টাকা ক্রিপ্টোকারেন্সিতে আছে। আপনারা কি ভাবছেন, আপনারা কোথায় আছেন? একটা মানুষ যদি এত টাকা নিয়ে থাকে, ডাস্টবিন শপিং যে বকলমে চালাতো সে কত টাকা নিয়েছে, মামলা বাণিজ্য কত টাকা গেছে? আপনার কোনোটাই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে আরম্ভ করে আর রিজওয়ানা ম্যাম পর্যন্ত, ফরিদা আক্তার পর্যন্ত কেউ বাদ নেই। ফরিদা আক্তার শুনেছিলাম তিনি একটু বামপন্থী ধরনের লোক, তিনিও এই দলে ফিরে গেলেন, তার বিরুদ্ধেও গোছা গোছা অভিযোগ। কেউ বাদ নেই, কেউ বাদ নেই, 2-4 জন সৎ উপদেষ্টা ছাড়া কেউ বাদ নেই। এখন আপনাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু নেই। আপনারা তার জন্য অপেক্ষা করুন। আর ভারতবর্ষের সঙ্গে যদি সুসম্পর্ক রাখেন তাহলে ভারতবর্ষ আপনাদের হয়তো বাঁচালেও বাঁচাতে পারে। নতুন সরকার আসলে কি সব ধরনের মব সংস্কৃতির অবসান ঘটাতে প্রস্তুত, নাকি শুধু নিজেদের বিরুদ্ধে হওয়া মব ভায়োলেন্সের বিরুদ্ধেই কঠোর হবে? বাংলাদেশ ব্যাংকের ঘটনার পর এই প্রশ্নের উত্তর পাওয়া জরুরি হয়ে পড়েছে। কারণ মব সংস্কৃতির অবসানের জন্য প্রয়োজন সর্বাত্মক প্রচেষ্টা, আংশিক পদক্ষেপ নয়। ইউনূস গেছেন, তারেক এসেছেন, কিন্তু মব সংস্কৃতি রয়ে গেছে। এর অবসানের জন্য চাই দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, নিরপেক্ষ আইনের শাসন এবং প্রাতিষ্ঠানিক সংস্কার। না হলে শুধু মুখের কথায় মব কালচার শেষ ঘোষণা করলেই এই সমস্যার সমাধান হবে না, বরং এটি আরো ভয়াবহ রূপ নিতে পারে। ডক্টর ইউনূসের 18 মাসের শাসনামলে দেশ পরিণত হয়েছিল মবের রাজত্বে। তার ভয়াবহ দুঃশাসনের অবসান হয় ইতিহাসের কুখ্যাত ভোট জালিয়াতি এবং অনিয়মের মাধ্যমে। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে আয়োজিত একতরফা নির্বাচনে বিএনপিকে বিজয়ী ঘোষণার তামাশা এখন সারা দেশে পরিষ্কার, বিদেশেও পরিষ্কার। তারপরেও অনেকে ভেবেছিলেন এবার হয়তো একটি রাজনৈতিক সরকার মবের লাগাম টেনে ধরবে, কিন্তু সেই আশার গুড়ে বালি পড়তে 1 সপ্তাহ অপেক্ষা করতে হয়নি। বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ঘোষণা করেছিলেন যে মব কালচারের দিন শেষ। তিনি দাবি করেছিলেন দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না, কিন্তু মাত্র 2 দিন পর অর্থাৎ 20 ফেব্রুয়ারি ঢাকার যাত্রাবাড়িতে চাঁদা না পেয়ে নূরে আলম ওরফে খায়রুল ইসলাম নামের এক লেগুনা চালককে পিটিয়ে হত্যা করা হয়। এরপর 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের মবের শিকার হন নবনির্বাচিত এমপি রুমিন ফারহানা। তাকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়, তার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয় এবং শেষ পর্যন্ত ব্যারিস্টার রুমিন ফারহানা শ্রদ্ধা নিবেদন না করেই এলাকা ছাড়তে বাধ্য হন। আরো ভয়াবহ ঘটনা ঘটেছে বরিশালের আদালতে। সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনূসকে জামিন দেওয়ার পরদিনই বিএনপিপন্থী আইনজীবীরা এজলাসে ঢুকে ভাঙচুর এবং বিচারককে হুমকি এবং গালিগালাজ করেন। এজলাসের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই দৃশ্য। শুধু তাই নয়, আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের প্রতিবাদে বরিশালের 2টি আদালত বর্জনের ঘোষণাও দিয়েছিল বিএনপিপন্থী আইনজীবীরা। এই ধারাবাহিকতায় গত বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মব সংস্কৃতির নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয়। অতিরিক্ত পরিচালক তহিদুল ইসলামের নেতৃত্বে প্রায় 30 জন কর্মকর্তা ধর ধর স্লোগান দিয়ে গভর্নরের উপদেষ্টা হাসানুল্লাহকে ভবন থেকে বের করে দেন। এর আগে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরও কর্মকর্তাদের প্রতিবাদের মুখে ভবন ত্যাগ করতে বাধ্য হন। ইউনূসের সময় যেখানে বিএনপি, জামায়াত, এনসিপি ত্রিমুখী দাপট ছিল,
একটি ত্রিদলীয় সরকার ছিল, সেখানে এখন বিএনপির একচ্ছত্র আধিপত্য। চাঁদাবাজি থেকে দখলবাজি, কোনো কিছুই থেমে নেই। হাতিয়ায় বিএনপিকে ভোট না দেওয়ার অপরাধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। শুরুতে বিএনপিপন্থী মিডিয়া এবং সাংবাদিকরা ঘটনাটিকে প্রোপাগান্ডা দাবি করলেও 5 দিন পর আদালতে মামলা দায়ের করেন ওই নারী। নোয়াখালী জেলার জাজ আদালতের নারী এবং শিশু নির্যাতনের ট্রাইব্যুনালে করা এই মামলায় বিএনপি সমর্থক 6 জনের নাম উল্লেখ করা হয়। এই ঘটনা প্রবাহের মধ্যে প্রশ্ন উঠছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যে মব কালচার শেষের ঘোষণা দিয়েছিলেন তার প্রকৃত অর্থ আসলে কি? রুমিন ফারহানার উপর মবের ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি আবারও বলেছেন, বাংলাদেশে মব কালচার শেষ। যদি কোথাও এমন ঘটনা ঘটে তবে আমাদের রিয়াকশন হবে অত্যন্ত কঠোর। কিন্তু বাস্তবতা হলো রুমিন ফারহানা 150 জনের বিরুদ্ধে মামলা করলেও ঘটনার 4 দিনেও কেউ গ্রেপ্তার হননি। উল্টো তিনি বিএনপির পক্ষ থেকে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। বরিশালে গ্রেপ্তার হয়েছে, আমরা দেখেছি যে বরিশালে গ্রেপ্তার করা হয়েছে। মব সংস্কৃতির এই ধারাবাহিকতা আসলে দেশের গভীর রাজনৈতিক এবং সামাজিক সংকটের প্রতিফলন। তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে যে আইন নিজের হাতে তুলে নেওয়ার মানসিকতা তৈরি হয়েছে তা শুধু অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার কারণে নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী শুধুমাত্র 2025 সালেই বাংলাদেশে মব জাস্টিস এবং ম্যাস বিটিং এর মাধ্যমে 460 জনকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ঘটনাটি বিশেষভাবে উদ্বেগের কারণ বা উদ্বেগজনক এ কারণে যে এটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে ঘটেছে। একটি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা যদি নিজেদের মতবিরোধ মেটাতে মব সৃষ্টি করেন তাহলে সাধারণ মানুষের কাছে কি মেসেজ যাচ্ছে? আদালতে মব সন্ত্রাসের ঘটনা তো আরো ভয়াবহ। বিচার বিভাগের স্বাধীনতার উপর এ ধরনের আক্রমণ গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তিমূলকেই আসলে নাড়িয়ে দেয়। এই নাড়ানো শুরু হয়েছিল জুলাইতে, আপনাদের মনে থাকার কথা। অগাস্টে ক্ষমতা দখলের পর দেশের সর্বোচ্চ আদালতে বিচারকদের বা সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের বিচারকদের বেঞ্চ বসাতে দেওয়া হয়নি, মব সৃষ্টি করে, এবং সেই মবের নেতৃত্ব দিয়েছিলেন আসিফ নজরুল নিজে। তিনি আবার আইন উপদেষ্টা হয়েছিলেন। তার মানে নতুন সরকারের চ্যালেঞ্জ হলো এই মব সংস্কৃতি আসলেই নিয়ন্ত্রণে আনা। কিন্তু বাস্তব পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে মব সংস্কৃতির নিয়ন্ত্রণ পরিবর্তিত হলেও এর চরিত্র বা পরিমাপ কমেনি। ইউনূসের সময়ে যেমন মব ভায়োলেন্সকে প্রেশার গ্রুপ হিসেবে আখ্যা দেওয়া হতো, এখনো প্রশ্ন উঠছে যে নির্বাচনের পরের মব কোন নতুন নামে পরিচিত হবে। সারা দেশে বাড়ি ঘরে হামলা, লুটপাটের অভিযোগ, নতুন করে মামলা বাণিজ্যের সূচনা, ভিন্ন মতাবলম্বীদের উপর দলবদ্ধ আক্রমণ প্রমাণ করছে যে নতুন বোতলে পুরনো মদ পরিবেশিত হচ্ছে। যারা মবের তাণ্ডব থেকে রেহাই পেতে বিএনপিতে আস্থা রেখেছিলেন তাদের ঘটেছে মোহভঙ্গ।